হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমাদের সামনে প্রথম যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে গ্র্যানিউলস ইন্ডিয়া। গ্র্যানিউলস ইন্ডিয়াতে আমরা সর্বপ্রথমে আলোচনা করেছিলাম ঠিক এই ক্যান্ডেলটায়। ক্লিয়ার? এই ক্যান্ডেলটাতে আমরা কি আলোচনা করেছিলাম, যে এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট ছিল উইথ ডাবল বটম চার্ট প্যাটার্ন, তার কনফার্মেশন ছিল বাই 1 2 3 এবং রেঞ্জ ফরমেশন এবং ব্রেকআউট। তো এই ব্রেকআউটটার উপরে যদি প্রাইস সাস্টেন করে তাহলে আমরা আশা করেছিলাম যে এখান থেকে প্রাইস উপরের দিকে মুভ করবে, কিন্তু তেমনটা হয়নি। অর্থাৎ এই ব্রেকআউট ক্যান্ডেলের ভ্যালিডেশনের পরেও প্রাইস আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট বা স্টপ লস হিট করে এবং এবং তারপর ডিসেন্ট একটা কুইক মুভ দিয়ে ফার্দার ট্রেন্ড লাইন ব্রেকআউট আমাদের চোখে পড়ছে এখন। তো ট্রেন্ড লাইন ব্রেকআউটটা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমি আগেকার ড্রয়িংগুলো পুরো মুছে দিচ্ছি, তাহলে দেখুন এই যদি আমাদের ফার্স্ট টাচ হয় এবং এই যদি আমাদের সেকেন্ড টাচ হয় তাহলে দিস ইজ আ ক্লিয়ার ব্রেকআউট। আরও একটা ট্রেন্ড লাইনের ব্রেকআউট আমরা স্পট করতে পারবো। সেই ট্রেন্ড লাইনটা কোথায়? সেই ট্রেন্ড লাইনটা হচ্ছে এটা যদি আমাদের ফার্স্ট টাচ হয় এবং এটা যদি আমাদের সেকেন্ড টাচ হয় এবং এখানে জাস্ট মাইনর একটা থার্ড টাচ দিয়ে এটাও আমাদের একটা ব্রেকআউট ক্লিয়ারলি। এবং আরও যদি ভালোভাবে দেখা যায় যে এখান থেকে যদি আমরা একটা কার্ভ টানার চেষ্টা করি এইখান থেকে এই পর্যন্ত এবং এইরকম করে এই, এবং আরো একটা যদি কার্ভ টানা যায় এরকম করে, তাহলে এটা আমাদের কি একটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্নের মতো ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, যার ক্রিটিক্যাল সাপোর্ট হবে কোথায়? একদম কনজারভেটিভ সাপোর্ট হচ্ছে এই লেভেলটা, এবং যারা একটু রিস্ক ট্রেকার তাদের জন্য আমাদের ভ্যালিড সুইং লো হচ্ছে এটা, এটাও আমরা একটা ক্রিটিক্যাল সাপোর্ট হিসাবে ধরতে পারি। ক্লিয়ার? এবার এখান থেকে দেখা যাক স্টকটি কিভাবে মুভ করে বা কেমন মুভ করে। আমাদের নেক্সট যে স্টকটি আজকে রয়েছে সেটা হচ্ছে ওএনজিসি। তো ওএনজিসিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করেছিলাম 21/7-এ। 21/7 মানে 21শে জুলাই। এই জায়গাটায় আমরা কি আলোচনা করেছিলাম? এখানে দেখুন, এই ছিল আমাদের ব্রেকআউট, এটা ক্লিয়ার ব্রেকআউট। অবভিয়াসলি এটা যদি ব্রেকআউট হয় এবং ক্লিয়ার সুইং একটা ছিল, তাহলে এটাই আমাদের সেই মুহূর্তের ক্লিয়ার একটা সুইং লো ছিল বা ক্রিটিক্যাল সাপোর্ট ছিল। এবং তারপরে কি করলো, ফার্দার যে ওভারহেড রেজিস্ট্যান্সটা ছিল সেই ওভারহেড রেজিস্ট্যান্সে একটা হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তেমনটা পারেনি। মানে সেই প্যাটার্নটার টপ রিভার্সাল প্যাটার্নটার কনফার্মেশন হয়নি। কেন? কারণ নেক লাইনের নিচে আমাদের ক্লোজিংটা এই স্টকটি দিতে পারেনি, এবং তা না করে আবার কি করলো, ফার্দার একটা ব্রেকআউট দিয়েছে। তো এই 1 অর্থাৎ 1 সেপ্টেম্বরের তারিখেও আমরা আলোচনা করেছিলাম যে এখান থেকে এর হায়ের উপরে সাস্টেন করলে আমাদের লং সেট আপ নিয়ে আমরা ভাবতে পারি। তারপরে কি করলো, তারপর থেকে বেশ কিছুদিন, 3 3 6 2 8 দিন, 8 দিন সেই ব্রেকআউট ক্যান্ডেলের টপ লেভেলে ট্রেড করলো এবং একটা রেঞ্জ ব্রেকআউট আবার আমরা দেখতে পাচ্ছি। সেই রেঞ্জটা কেমন? রেঞ্জটা হচ্ছে এটা, একটা বক্স টাইপ ব্রেকআউটও বলা যেতে পারে। এই ছিল আমাদের রেঞ্জ, তাই না? তো এগুলো বলার মানে কি, যে প্রিভিয়াস যে কবে আমরা আলোচনা করেছিলাম না করেছিলাম এগুলো বলার কারণ একটাই, যে এই অ্যানালিসিসগুলো না কখনো শেষ হয় না, আমাদের কন্টিনিউয়াস অ্যানালিসিস করে যেতে হয়, যার জন্য আমরা যত ছোট ওয়াচ লিস্ট রাখবো ততই আমাদের জন্য বেটার। কারণ সেম স্টকে কখনো আমাদের লং সিগন্যাল জেনারেট হবে, কখনো আমাদের শর্ট সিগন্যাল জেনারেট হবে। যদি আমরা নতুন ট্রেডার হই বা রিটেলার হই, তারা অনেকেই এখনো শর্ট সেলিং সম্বন্ধে তেমনভাবে অবগত নন, বা ইন্ট্রাডে ছাড়া হয়তো আমরা শর্ট সেলিং করি না ডেরিভেটিভে। তো সেই জন্য কি করতে হবে, আমাদের অবশ্যই এটা জিনিস মাথায় রাখতে হবে যে যতই আমরা শর্ট সেলিং না করি,
শর্ট সেলিং না করলেও সেলিং মোমেন্টাম বা সেলিং প্রেসার কখন বাজারে রয়েছে সেটা আমাদের কিন্তু জানাটা অবশ্যই জরুরি। কেন? কারণ সেই সময়টাতে আমাদের তাহলে লং বিল্ড আপ বা লং সেট আপ আমাদের স্কিপ করতে হবে। তাহলে জানতে হবে আমাদের সব কিছুই, কিন্তু কাজ আমরা শুধুমাত্র লং পজিশন ওপেনিং এর মাধ্যমে করতে পারি, সেটাতে কোনো সমস্যা নেই। তাহলে ওএনজিসিতে ক্লিয়ার একটা ব্রেকআউটের পরে ফার্দার রেঞ্জ ফরমেশন এবং ব্রেকআউট, এবং এই মুহূর্তে ক্লিয়ার আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট হচ্ছে এই লেভেলটা। তো এই লেভেলটাকে আমরা স্টপ ধরে আমরা আমাদের ট্রেড প্ল্যান করতে পারি। আরো কয়েকটা স্টক আমরা একটু কম্পারেটিভ স্টাডি করব, প্রিভিয়াস কোন কোন ডেটে আলোচনা করেছিলাম সেগুলোর রেসপেক্টে। তো আমাদের প্রথমে স্টকটি হচ্ছে নকরি। তো নকরিতেও দেখুন আমরা আলোচনা ফার্স্ট করেছিলাম কবে? 14/8। 14/8 কবে? 14/8-এর তারিখটা হচ্ছে এই তারিখটা। তো 14/8-এ আমরা কি দেখেছিলাম যে একটা আপস্লোপিং চ্যানেলের মধ্যে ট্রেড করছিল, ডাবল বটম ফরমেশন নিয়ার দ্য ওভারহেড রেজিস্ট্যান্স বা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এবং তারপরে ডাবল টপের কনফার্মেশন আমাদের হয়েছিল। ডাবল টপের নেক লাইন ভাঙে এই তারিখে 11 আগস্টে, এবং 14 আগস্টে আমাদের কনফার্মেশনও দেয়। এবং তারপর কি করে? তারপর এই যে সাপোর্ট জোনটা আমরা দেখতে পাচ্ছি, এটাই প্রিভিয়াস একটা সাপোর্ট জোন, অবশ্যই ক্রিটিক্যাল সাপোর্টও বটে কারেন্ট মার্কেট প্রাইসের রেসপেক্টে। তো সেই সময় আমরা আলোচনা করেছিলাম কবে? গত 31 আগস্ট, অর্থাৎ এই দিনে, মানে এই ব্রেকআউট ক্যান্ডেলটার পরের দিন, এই দিনকেও আমরা আলোচনা করেছিলাম। তো দেখুন এইভাবে সিনারিও কিন্তু চেঞ্জ হতে থাকে। এই সিনারিওগুলো চেঞ্জ হতে থাকবে, আমরা তখনই এই সিনারিওগুলো আমরা বুঝতে পারবো, বা মার্কেট স্ট্রাকচার যে চেঞ্জ হচ্ছে আপ থেকে ডাউন, ডাউন থেকে আপ, তখনই দেখতে পাবো যদি আমরা স্টক ওয়াচ লিস্ট আমাদের যদি ছোট রাখি, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আরো একটা স্টক আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে গেল। গেলে সর্বপ্রথম আমরা আলোচনা করেছিলাম কবে? 25 জুলাই। 25 জুলাই কোন তারিখ ছিল? এই কোন ক্যান্ডেলটা ছিল? এই ক্যান্ডেলটা। এখানে ক্লিয়ার আমাদের একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট ছিল, এখানে আমরা আলোচনা করেছি। তারপর আমরা গত 14/8 মানে 14 আগস্টেও আলোচনা করেছিলাম। 14 আগস্ট কোন ক্যান্ডেলটা? এই ক্যান্ডেলটা। কেন আলোচনা করেছিলাম? যে এখানে আমাদের একটা কি ছিল? এই ছিল আমাদের ফার্স্ট টপ, এই হচ্ছে নেক, এই হচ্ছে আমাদের সেকেন্ড টপ, তার ব্রেকডাউন ছিল। এবার ব্রেকডাউনটা হয়েছে, ক্লোজিং কোথায় দিয়েছে? আমাদের প্রিভিয়াস সাপোর্ট জোন, তাই না? তাহলে এই সাপোর্ট জোনটা ভাঙা উচিত ছিল আরো ফার্দার ডাউন মুভ বা বেয়ারিশনেস বজায় রাখতে গেলে, কিন্তু মার্কেট তা পারলো না, বা স্টকটিতে সেই সেলিং প্রেসারটা এলো না, এবং সেই লেভেলটা থেকে এই সাপোর্ট নিয়ে আবার কি করলো? এখান থেকে ইউটার্ন দিয়ে প্রিভিয়াস যে সুইং হাই সেখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার একটু রিট্রেসমেন্ট, তারপরে ফার্দার ব্রেকআউট। তাহলে এই ব্রেকআউটটাতে আমরা আবার আলোচনা করেছিলাম, তাই না? আমরা ফার্স্ট আলোচনা করেছিলাম কবে? এই ক্যান্ডেলটায় 14/8, সরি, প্রথমে আলোচনা করেছিলাম 25 সাথে, তারপর আলোচনা করলাম 14/8-এ। এই ক্যান্ডেলের লোয়ের নিচে সাস্টেন করতে পারলো না, বা ফলো আপ সেলিং আমাদের এলো না। তারপরে আমরা আবার কবে আলোচনা করলাম? 22/8-এ। এই ক্যান্ডেলটা তো আমরা আলোচনা করেছি। কেন? কারণ এখানে আমাদের কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকআউট ছিল। প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছেন হয়তো ভুলে গেছেন, যে যে তারিখগুলো আমি বলছি সেই ডেলি স্টক অ্যানালিসিস ভিডিওগুলো যদি আপনারা রেফার করেন তাহলে বুঝতে পারবেন। রেফার করলে কি হবে? যে এই যে কিভাবে অ্যানালিসিসগুলো আমাদের চেঞ্জ হতে থাকে উইথ রেসপেক্ট টু দ্য প্রাইস অ্যাকশন অর কারেন্ট মার্কেট প্রাইস, সেগুলো আমরা বুঝতে পারবো। তাহলে এই দিনকেও আমরা আলোচনা করেছি গত 22 আগস্ট, এবং ফাইনালি আমরা 1/9 মানে 1 সেপ্টেম্বরেও আলোচনা করেছি। এবার এখান থেকে দেখলে দেখা যাবে যে ফার্স্ট সিনারিওতে আমরা যখন আলোচনা করেছিলাম সেখান থেকে কোনো ডিসেন্ট রিটার্ন পাইনি হয়তো, যদিও সুইং ট্রেডিং এর জন্য আমরা ডিসেন্ট রিটার্ন পেয়েই থাকতে পারি এই ক্লোজ টু হাই বেসিসে, এটা 5%-এর রিটার্ন। তারপরে মার্কেট কি করলো? সাইডওয়েজ হয়ে গেল। এইখানে যখন আমরা বেয়ারিশনেসেরই করেছিলাম,
সেখান থেকে ফার্দার ফল এলো না। তো এখানে আমরা যদি রিটেলার হিসেবে ক্যাশ সেগমেন্টে কাজ করার কথা ভাবি, সেখানে শর্ট সেলিং এর কথা ভেবে কোনো লাভ নেই। তারপরে আমাদের 22শে অগস্ট থেকে আমরা একটা ডিসেন্ট মুভ কিন্তু অলরেডি পেয়ে গেছি। কেন? কারণ এই দিনকে তো আমাদের অ্যানালিসিস ছিল, এদিনকে অ্যানালিসিস আমরা করেছিলাম, আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট ছিল এই লেভেলটা, সেটা ব্রিচ হয়নি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি কেউ এই ক্যান্ডেলের লোয়ের নিচে অটোমেট করে রাখেন তাহলে হয়তো তাদের স্টপ লস ব্রিচ করে গেছে 25শে অগস্টের ওপেনিংয়ে, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। বাট ক্রিটিক্যাল সাপোর্ট এটাকে ধরে যদি কেউ স্টপ এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে মাথায় রাখতেন তাহলে কিন্তু আমাদের স্টপ ব্রিচ করেনি। ফাইনালি কি হলো, এখানে আবার ব্রেকআউট, সেখান থেকেও ডিসেন্ট মুভ। তাহলে অন অ্যান অ্যাভারেজ বেসিসে এই ক্লোজিং থেকে আমরা টপ দেখতে পাচ্ছি 10% রিটার্ন অলরেডি আমরা পেয়েছি। যদিও প্রিভিয়াস রেজিস্ট্যান্স গুলো ছিল, এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। তাহলে এই আলোচনাগুলোর মাধ্যমে আমাদের কি বুঝতে হবে, যে এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস, এগুলো কিন্তু চলতে থাকে। একটা অ্যানালিসিস করে দিলাম শেষ হয়ে গেল, এইভাবে হয় না। অনেক সময় আমরা কি করি, কোনো একটা স্টকে ঢুকলাম, প্রফিট বা লস যাই করলাম না কেন, তারপরে ওই স্টকটা দেখাই ছেড়ে দিলাম, এরকম করলে হবে না। আমাদের কন্টিনিউয়াস চিন্তা ভাবনা করে যেতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ব্যাংক বরোদাতেও আমরা আলোচনা করেছিলাম বেশ কয়েকবার। তো এগুলো আমার নোট করা আছে বলে বলতে সুবিধা হচ্ছে। সর্বপ্রথম আমরা আলোচনা করেছিলাম 2/8, 2রা আগস্ট। 2রা আগস্ট কবে ছিল? 2রা আগস্ট এইখানে আমরা আলোচনা করেছি, মানে তার আগেও হয়তো আলোচনা করেছি, কিন্তু এখানে যেহেতু এখান থেকে বেয়ারিশনেস আমরা আশা করেছিলাম, টপ ক্যাপিং হয়েছিল বা লেফট শোল্ডার হেড রাইট শোল্ডার ফরমেশন হয়ে একটা ব্রেকডাউনও দেখিয়েছিল, সেখান থেকে বেয়ারিশনেস আশা করেছিলাম, সেটা আমাদের ঠিক হয়নি। কোট আনকোট বলছি, ঠিক হয়নি। হতে পারে এটা টেকনিক্যাল অ্যানালিসিসে এই জায়গাটা রয়েছে যে 100% সাকসেসফুল কোনো সিস্টেমই নয়। তাহলে আমরা সেক্ষেত্রে ভুল ছিলাম, কিন্তু ভুলটাকে শুধরালাম কোথায়? ভুলটাকে শুধরালাম এইখানে আলোচনার পর, যেখানে আমরা একটু নিচের দিকে এক্সপেক্ট করেছিলাম। একটা ডিসেন্ট মুভ দিয়েছে, খুব কম, কারণ এখানে ক্লোজিং প্রাইস ছিল কবে, যদি আমরা 2রা আগস্ট আলোচনা করে থাকি, ক্লোজিং প্রাইস ছিল 194.75, এবং সেখান থেকে আমরা কিন্তু 186 পর্যন্ত ডাউন মুভ দেখেছি। এবার প্রিভিয়াস ক্রিটিক্যাল সাপোর্ট থেকে ও একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, দ্যাট ইজ অ্যানাদার। তাহলে 2রা আগস্টে আলোচনা করেছি। তারপরে কবে করেছি? 14ই 8, মানে 14ই আগস্ট। 14ই আগস্ট কোন কি বার ছিল? এই তারিখটা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন আলোচনা করেছিলাম, যে প্রিভিয়াস ডাউন মুভের পর যে রিট্রেসমেন্ট, সেই রিট্রেসমেন্ট মানে ডিসেন্ট একটা রিট্রেস করে মার্কেট কিন্তু আবার প্রিভিয়াস লো মানে 127.70 এটাকে টেস্ট করার চেষ্টা করেছে, 127.45 লো তৈরি করেছে। সেদিনকে আমরা আলোচনা করেছিলাম। তার মানে এই সময়ের রেসপেক্টে আমাদের বেয়ারিশনেসটা যে ঠিক হতে পারে, বেয়ারিশ যে আমাদের যে অ্যানালিসিস ছিল যে বেয়ারিশনেস আসতে পারে স্টকটিতে, এই পর্যন্ত হয়তো আমরা আশাবাদী ছিলাম তখনও, সেই কারণে আলোচনা করা হয়েছে। তারপরে কি হলো, 23শে অগস্ট আমরা আবার আলোচনা করেছি এই ক্যান্ডেলটাতে আমরা আবার আলোচনা করেছি কি দেখে? নিশ্চয়ই 23শে অগস্ট যদি আলোচনা করে থাকি তাহলে আমরা এই যে ছোট্ট রেঞ্জের একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, এই ব্রেকআউটে আমরা আলোচনা করেছিলাম। হতে পারে মেবি, মানে আমি একদম শিওর নই, তবে হতে পারে, যেহেতু 23শে অগস্টে আলোচনা করেছিলাম, হতে পারে যে এই ব্রেকআউটটা দেখে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে যদি ব্রেকআউট আসে তাহলে আমাদের অবভিয়াসলি ক্রিটিক্যাল সাপোর্ট তখনও এটা, কারণ ভ্যালিড সুইং ফরমেশন তেমন ভাবে হয়নি ডিসেন্ট, এইটা একটা সুইং অবশ্যই, কিন্তু ওই যে বললাম যে এটা ব্রেকআউট ক্যান্ডেল আর লো এর কাছাকাছি খুব, তাহলে আমরা কনজারভেটিভ হবে অবশ্যই। এটা মার্কেট কি করলো, আবার টেস্ট করলো প্রিভিয়াস ক্রিটিক্যাল সাপোর্ট করে আমাদের ডিসেন্ট একটা মুভ দিল, এবং ফার্দার 4 সেপ্টেম্বরে আমরা এখানেও আলোচনা করেছিলাম যেখান থেকে মার্কেট ওপরের দিকে মুভ দিতে পারে, কারণ ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডাবল বটম ব্রেকআউটও আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে কি হলো, আমরা এই ক্ষেত্রে ভুল হলাম, এক্ষেত্রেও হয়তো ভুল হলাম, কিন্তু এই ক্ষেত্র মানে প্রথম দুটো ক্ষেত্র ভুল হলেও পরের দুটো ক্ষেত্র কিন্তু আমরা ঠিক, তাই না? তো এইভাবে করে অ্যানালিসিস গুলো কন্টিনিউয়াস চলতে থাকে।
আরো একটা স্টক, লাস্ট আজকের স্টক আমাদের দেখে নেওয়া যাক পিএনবি। পিএনবিতেও সেম আমরা বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। সর্বপ্রথম আলোচনা করেছিলাম 2রা আগস্ট। সর্বপ্রথম বলতে বেয়ারিশনেসের কথা বলছি, তারও আগে হয়তো আলোচনা করে থেকেছি, আমার মাথায় নেই। তো 2রা আগস্টে কি হয়েছিল, এই জায়গাটায় আবার দেখো, এই জায়গাটায় আমরা আলোচনা করেছিলাম। কেন আলোচনা করেছিলাম? কারণ এখানে একটা বেয়ারিশনেসের সাইন ছিল। এই আমাদের ডিসেন্ট মুভ, এটা যদি লেফট হয় লেফট শোল্ডার, এটা যদি হেড হয়, এটা যদি রাইট শোল্ডার হয়, তার ব্রেকডাউন আমরা দেখতে পেয়েছিলাম। কেন এটাকে গুরুত্ব দিয়েছিলাম? কারণ প্রিভিয়াস রেজিস্ট্যান্স এরিয়া ছিল অবশ্যই। এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স এরিয়া, ওভারহেড রেজিস্ট্যান্স, সব কিছু ছিল। কিন্তু মার্কেট কি করলো? মার্কেট এখানে যে ব্রেকডাউন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি তার লোয়ের নিচে সাস্টেন করতে পারলো না, এবং সেখানে একটা বুলিশ হারামি টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন করলো। তারপরে 8 আগস্ট বা 11ই আগস্ট, 11ই আগস্টে আমরা আবার আলোচনা করেছিলাম স্টকটি নিয়ে। কেন? কারণ এখানে একটা মজার জিনিস ঘটেছিল। সেটা কি? এইখানে আমাদের ব্রেকআউটটা ঘটেছিল এবং রিটেস্টিং এর পর আমাদের ফার্দার আবার হায়ার হাই ফরমেশন করেছিল এই ছোট রেঞ্জে, তাই না? তাহলে এখানে আমরা আলোচনা করেছিলাম যে স্টকটি আবার উপরের দিকে যেতে পারে, তারপরে সাইডওয়েজ হয়ে গিয়ে কন্টিনিউয়াস র্যালি। তো এইভাবে করে আমাদের অ্যানালিসিস গুলো কন্টিনিউয়াস করে যেতে হয়। কোনো অ্যানালিসিস বা কোনো একটা স্টকে প্রফিট বা লস করলাম সেখানেই যে এন্ড, তা নয়। এই জন্যই ডেইলি স্টক অ্যানালিসিস আমাদের করা উচিত, রোজ আমাদের অ্যানালিসিস গুলো করা উচিত, তাতে করে আমাদের অ্যানালিসিস আরো ক্ষুরধার হবে। ক্লিয়ার? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।